ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোষ চক্র ও কোষ বিভাজন, অর্থাৎ সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। অর্থাৎ মানবদেহ এবং উদ্ভিদ দেহ যে প্রচুর সংখ্যায় অগণতিক বলা যেতে পারে, যে প্রচুর কোষ নিয়ে গঠিত, এই কোষগুলো প্রচুর হলো কী করে, একটা থেকে একটা অপত্য কোষ সৃষ্টি হলো কী করে, তার বিভিন্ন বৃত্তান্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করার আগেই আমার এবং আমাদের আরও অন্যান্য স্টাফ আছে, তাদের তৈরি এই চ্যানেলটি ডিয়ার স্টাডি চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং নিচের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, অবশ্যই শেয়ার করো। তো ব্যাক টু দ্য টপিক। তো আজকের টপিক হচ্ছে কোষচক্র এবং কোষ বিভাজন। তো খুব স্বাভাবিক এবং সাধারণভাবে বলতে গেলে বলা যায় যে কোষ বিভাজন মানে কি, আমরা কি বুঝি না, একটা কোষ থাকবে, সেই কোষ থেকে কোষটা আস্তে আস্তে আকারে বড় হবে, বৃদ্ধি পাবে এবং সেই কোষ থেকে আর অপত্য কোষ সৃষ্টি হবে। দুটো অপত্য কোষ অথবা চারটা অপত্য কোষের সৃষ্টি হবে, যেটা আমরা মাইটোসিস মিয়োসিসে পড়ে এসেছি। তো কিভাবে এই সমস্ত প্রসেসটা, কিভাবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা ঘটে, সেটাই আমাদের এই কোষচক্র বা সেল সাইকেল এবং সেল ডিভিশন চ্যাপ্টারের মধ্যে, বিষয়টির মধ্যে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে এই কোষচক্র বা কোষ বিভাজন সম্পূর্ণ প্রক্রিয়াটা ব্যাখ্যা করেছিলেন হচ্ছে বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল। তো তিনি কোষচক্রকে সংক্ষেপে বলেছিলেন যে নাকি কোষটা একটা কোষ সৃষ্টি হয়েছে এবং সেই কোষ সৃষ্টি হওয়ার পর থেকে তার বৃদ্ধি ঘটে এবং যে দুটো এবং চারটে এই বিভিন্ন সংখ্যায় ভাগ হচ্ছে এবং বিভাজনের শেষ অবধি একটা কোষ সৃষ্টি হলো, সেই কোষটা সৃষ্টি হওয়ার পর কোষটা আকারে বড় হলো এবং বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিভাজিত হতে শুরু করলো, হয়ে অপত্য কোষ সৃষ্টি করলো। এই যে সম্পূর্ণ ঘটনাটা একটা চক্রের আকারে, একটা চক্রাকার পদ্ধতিতে সম্পূর্ণ হয়ে থাকে। এই পদ্ধতিটাকেই, সম্পূর্ণ চক্রাকার পদ্ধতিটাকেই বলা হচ্ছে কোষ চক্র, যেটা বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক বলেছিলেন। এবং টোটাল এই কোষ চক্রকে তিনি চারটে দশায় ভাগ করেছিলেন। কিন্তু এই চারটে দশায় ভাগ করার আগে তিনি দুটো মূল উপদশায় ভাগ করেছিলেন সেল সাইকেলটাকে। সেই মূল উপদশার একটি হলো ইন্টারফেস দশা। এই ইন্টারফেস দশা অর্থ কি না, এটা হচ্ছে কোষ বিভাজনের পূর্ববর্তী দশা। মানে এখানে কিন্তু এই দশায় কিন্তু কোষটা বিভাজিত হতে হয় না। এটা হচ্ছে কোষ বিভাজনের জন্য যে প্রয়োজনীয় বস্তুগুলো দরকার, ম্যাটারগুলো দরকার। একটা কোষ তো আকারে বৃদ্ধি পাবে, তারপর বিভাজিত হবে। এই কোষটা আকারে বৃদ্ধি পেয়ে বিভাজিত হওয়ার জন্য কোষের মধ্যে যা যা দরকার, যে প্রোটিনস বলো এবং অন্যান্য এলিমেন্টস বলো, এনজাইমস বলো, রিসেপ্টরস বলো, যা যা দরকার সেইগুলো এই ইন্টারফেস দশাতে তৈরি হয়। এবং এগুলো তৈরি হওয়ার পর যখন এই সমস্ত কিছু কোষের মধ্যে প্রবেশ করার পর যখন কোষটা আকারে বড় হয়, তারপর সে বিভাজন হতে শুরু করে এবং সেই বিভাজনের দশাটাকে তিনি বলেন মাইটোটিক ফেজ দশা। এই মাইটোটিক ফেজ দশা, তাহলে প্রথম তিনি ভাগ করলেন ইন্টারফেস দশা, সেটা হচ্ছে কোষ বিভাজনের পূর্ববর্তী দশা, ঠিক আছে। এবং এই কোষ বিভাজনের পূর্ববর্তী দশা অর্থাৎ ইন্টারফেস দশাতে কোষ বিভাজনের জন্য এবং কোষের আকার আয়তন বৃদ্ধির জন্য যে প্রয়োজনীয় মেটেরিয়ালসগুলো দরকার, সেগুলো যখন তৈরি হয়ে যায় তখন সেটা কোষ বিভাজনের জন্য রেডি। এবং কোষ বিভাজনের যে দশা, সেইটাকে তিনি গঠন করেছিলেন যে মাইটোটিক ফেজ দশা বলে। ওকে, এবার এই মাইটোটিক ফেজ দশায় কোষ ইন্টারফেস দশারকে আবার তিনি চারটে ভাগে ভাগ করেছিলেন, চারটে স্টেজে তিনি ভাগ করেছিলেন। একটা হচ্ছে জি1 দশা বা জি1 ফেজ বা গ্যাপ ফেজ বা বিরতি এক দশা। দ্বিতীয়টা হচ্ছে এস দশা বা প্রতিলিপি গঠন দশা বা সংশ্লেষ দশা, জি2 দশা অথবা গ্যাপ 2 দশা এবং জি0 দশা।
ঠিক আছে, এই 4টে ভাগে তিনি ইন্টারফেস দশাকে ভাগ করেছিলেন, আমি বিস্তারিত আসছি পরে, ভাগ করেছিলেন। এবং কোষ বিভাজনের যে মাইটোটিক ফেজ দশা সেটাকে তিনি দুটো ভাগে ভাগ করেন। কী কী দশা সেটা? একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসকে আবার 4টে ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবং সাইটোকাইনেসিসকে উদ্ভিদ এবং প্রাণীর দুটো ভিন্ন ভিন্ন পদ্ধতি দেখা যায় বলে সাইটোকাইনেসিসকে উদ্ভিদের ক্ষেত্রে এক রকমের নামকরণ এবং প্রাণীদের ক্ষেত্রে এক রকমের পদ্ধতিগত নামকরণ করা হয়েছে। সেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে কোষ পাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে, এবং প্রাণীদের ক্ষেত্রে হয় ক্লিভেজ বা ভাঁজ সৃষ্টি মাধ্যমে। তো এই গেল সেল সাইকেলকে একটা ছকের মাধ্যমে রিপ্রেজেন্ট করা, যে না এটা যে বুঝতে সুবিধা হওয়ার জন্য সেল সাইকেলকে একটা ছকের মাধ্যমে এভাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল। নাকি প্রথমে যেটার মূল দুটো উপদশা, একটা হচ্ছে ইন্টারফেজ বা কোষ বিভাজনের পূর্ববর্তী দশা, এবং দ্বিতীয়টা হচ্ছে মাইটোটিক ফেজ মানে কোষ বিভাজন চলাকালীন যে দশা, এবং ইন্টারফেজের দশা হচ্ছে G1, S, G2 এবং G0। মাইটোটিক ফেজের দুটো দশা হচ্ছে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আবার 4টে দশা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবং সাইটোকাইনেসিসের দুটো দশা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীদের পদ্ধতিগত দিক দিয়ে কোষপাত গঠনের মাধ্যমে, একটা ক্লিভেজ গঠনের মাধ্যমে। কোষপাত বা সেল প্লেটটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, এবং ক্লিভেজ বা ভাঁজ সৃষ্টি বা ফারোয়িং গঠন যেটাকে বলে ফারো, ভাঁজ সৃষ্টি, সেটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে হয়ে থাকে। তো এবার আমরা আস্তে আস্তে ইন্টারফেজ দশায় ঢুকি, কারণ কি ইন্টারফেজ কোষ বিভাজনের পূর্ববর্তী দশা, অর্থাৎ কোষ বিভাজনের জন্য কোষটাকে যদি রেডি না করা হয় তাহলে সেলটা বিভাজিত হবে কী করে। তো আমাদের ফার্স্ট স্টেপ তাহলে সেটা ইন্টারফেজ। তো ইন্টারফেজ দশায় কী কী হয় এবার আমরা আস্তে আস্তে বিস্তারিত দেখি, এবং তারপর আমরা মাইটোটিক ফেজে যাব। তো এখানে টোটালটাকে আমি একটা ছকের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি বোঝার সুবিধার্থে। ইন্টারফেস দশার প্রথম দশা যেটা, সেটা হচ্ছে এইখানে আছে এই যে G1 দশা। G1 দশা এটা হচ্ছে ইন্টারফেস দশার প্রথম একদম স্টার্টিং দশা। কোষ বিভাজনের পূর্ববর্তী দশা যেটা ইন্টারফেস দশা, সেটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই ইন্টারফেস দশা, এই G1 দশা। এই G1 দশাটা সমগ্রটা সম্পাদিত হতে টাইম নেয় হচ্ছে আমার 6 ঘন্টা। G1-এ যা যা প্রয়োজনীয় ঘটনাবলী ঘটে সেই টোটাল ঘটনাবলী ঘটতে আমার টাইম নিয়েছে 6 ঘন্টা। কী ঘটনা ঘটে G1-এ প্রথম যে ঘটনাটা সেটা ঘটে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। কিসের সিদ্ধান্ত গ্রহণ? ধরো অনেকগুলো সেল আছে, এক জায়গায় অনেকগুলো সেল আছে, এবার এই এতগুলো সেলের মধ্যে কোন সেলটা আগে বিভাজিত হবে সেই সিদ্ধান্তর গ্রহণটা হয় হচ্ছে এই G1 দশাতে। এই সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন এনজাইম বা উৎসেচক, রিসেপ্টার্স, বিভিন্ন এলিমেন্টস এগুলো অংশগ্রহণ করে এবং আইডেন্টিফাই করে না এই সেলটার এবার ডিভিশন বা বিভাজন হওয়ার সময় এসছে, এই সেলটাকে ডিভিশন করতে হবে। তো সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল, এই সেলটাকে ডিভাইড করতে হবে। এবার যে সেলটা নির্দিষ্টকরণ করলো যে এই সেলটাকে ডিভাইড করতে হবে, সেই সেলটার এবার কী দরকার, সেই সেলটাকে এবার বড়ো করতে হবে, আকারে বৃদ্ধি করতে হবে। কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সেই সেলের মধ্যে গঠন করতে হবে। তো এই সিদ্ধান্ত গ্রহণ বা সেল আইডেন্টিফাইংয়ের পর তৈরি হয় কোষ বৃদ্ধির প্রস্তুতি পর্যায়। নাকি একটা কোষ বৃদ্ধির জন্য কী কী দরকার সেই প্রস্তুতি নেওয়ার পর্যায়টা শুরু হয়, সেটাও হয় হচ্ছে G1 দশার মধ্যে। এবং আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে প্রতিলিপিকরণের প্রস্তুতি। প্রতিলিপিকরণ বলতে কি ডিএনএর প্রতিলিপিকরণ, মানে একটা ডিএনএ যে পরিমাণ ডিএনএ কোষে থাকে তার দ্বিগুণ পরিমাণ ডিএনএ তৈরি হওয়াটাকে বলা হচ্ছে ডিএনএ প্রতিলিপিকরণ। এবং এই ডিএনএ প্রতিলিপিকরণের জন্য যা যা প্রোটিনস, এলিমেন্টস, এনজাইমস দরকার সেগুলোর প্রস্তুতিকরণ হয় হচ্ছে এই G1 দশাতে। প্রয়োজনীয় যা যা মেটেরিয়ালস দরকার এই G1 দশাতে। অর্থাৎ কি G1 দশা মূলত হচ্ছে একটা প্রস্তুতিকরণ দশা, একটা সেল ডিভিশনের জন্য যা যা দরকার, একটা সেলকে আইডেন্টিফাই করা হয় এবং সেই সেলটাকে ডিভাইড করার জন্য যা যা জিনিস দরকার তার প্রস্তুতিকরণ করা হয় হচ্ছে এই G1 দশায়। ঠিক আছে, প্রথমে একটা সেলকে আইডেন্টিফাই করা হয় এবং সেই সেলটাকে তারপর বৃদ্ধি করতে হবে, প্রাপ্ত করতে হবে সেলটাকে। সে বৃদ্ধিপ্রাপ্ত করার জন্য
যা যা মেটেরিয়ালস দরকার সেগুলো গঠন করার প্রস্তুতি চালু হয়, এবং সেলের যে মেন উপাদান ডিএনএ, সেই ডিএনএর প্রতিলিপিকরণের জন্য যা যা দরকার সেই মেটেরিয়ালসগুলো এই জীবন দশায় তৈরি, এবং এই সমস্ত এই পদ্ধতিগুলো তৈরির জন্য যে সময়টা লাগে সেটা হচ্ছে 6 ঘন্টা, 6 আওয়ার্স, 6 ঘন্টা টাইম লাগে। এবার জীবন দশাতে একটা জিনিস হয়, সমস্ত একটা নির্দিষ্ট বিন্দুতে জীবন দশার সেল ডিভিশনটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। সেল সাইকেল এর প্রক্রিয়াগুলো একটা জীবন দশার একটা নির্দিষ্ট বিন্দুতে বন্ধ হয়ে যায়, অর্থাৎ এই পয়েন্টটাতে কোষের কোনো বিপাকীয় পরিবর্তন ঘটে না। তবে সব কোষের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। কিছু কিছু কোষ আছে যেগুলোতে জীবন দশার কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়টা চালু হতে হতে হঠাৎ একটা পয়েন্টে গিয়ে স্টপ হয়ে গেল, আর কিচ্ছু হবে না, সেলটা ডিভাইড হবে না, কিচ্ছু হবে না, ওই অবস্থায় পড়ে থাকবে সেলটা। এই দশাটাকে বলা হয় হচ্ছে G0 দশা। এই অবস্থাটাকে বলা হচ্ছে G0 দশা, অর্থাৎ এটা একটা বন্ধা দশা টাইপ। হ্যাঁ, ইংরেজিতে বলা হচ্ছে অ্যারেস্ট ফেজ বা অ্যারেস্ট স্টেজ। এই দশাতে কী হয়, সেলটা ডিভাইডও করে না, সেলের বৃদ্ধিও প্রাপ্ত হয় না, সেলে কোনো এলিমেন্টসও তৈরি হয় না, কিচ্ছু না। কিন্তু সমস্ত কোষের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। এই G0 দশায় কোষগুলো হচ্ছে, G0 দশার মধ্যে যে কোষগুলো স্ট্যাগন্যান্ট বা স্টেবল অবস্থায় থাকে সেটা হচ্ছে আমাদের নার্ভ সেলগুলো, কারণ নার্ভ সেল বিভাজিত হয় না। স্নায়ু কোষ, সেই স্নায়ু কোষগুলো হচ্ছে G0 দশার মধ্যেই স্থগিত অবস্থায় থেকে থাকে। ওকে, এবার যে নর্মাল সেল যেগুলো অন্যান্য প্রাণীদের বা উদ্ভিদের বিভিন্ন অন্যান্য অংশে যে সেলগুলো, সেগুলো তো বৃদ্ধিপ্রাপ্ত হলো, তার মধ্যে এলিমেন্টস ঢুকলো, প্রতিলিপিকরণের জন্য বিভিন্ন মেটেরিয়াল তৈরি হচ্ছে, প্রস্তুতি পর্যায়ে স্টার্ট হয়ে গেছে। এবার কি হয়, G1 থেকে পরবর্তী স্টেপ ছিল হচ্ছে S বা সংশ্লেষ দশা বা প্রতিলিপিকরণ দশা বা রেপ্লিকেশন ফেজ যেটাকে বলা হয়, S দশা, সংশ্লেষ দশা, সিনথেসিস দশা। তো এই দশার ঢোকার আগে, G1 থেকে এই দশায় ঢোকার আগে একটা চেক পয়েন্ট পড়ে, যেটাকে বলা হয় হচ্ছে G1S চেক পয়েন্ট। এটা একটা চেক পয়েন্ট মানে আমরা কী জানি, ওখানে কী হয়, ছানবিন করা হয় আর কি, মানে দেখা হয় যে তুমি ঠিকঠাক আছো। যেমন কি এয়ারপোর্টে ঢোকার আগে চেক পয়েন্ট, এয়ারপোর্টে যখন থেকে প্লেনে ওটা আগে অবধি বিভিন্ন চেক পয়েন্ট আসে না, যে এখানে গিয়ে চেক করতে হয়, ওখানে গিয়ে চেক করতে হয়, ঠিক আছে। বর্ডার ক্রস করার আগে বিভিন্ন জায়গায় চেক হয়। সেরকমই এই একটা সেল ডিভিশনের একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে আসার আগেও এরকম কিছু চেক পয়েন্ট থাকে। এই চেক পয়েন্টগুলোর কাজ কী হচ্ছে না, কোষ দেখে এই G1S চেক পয়েন্টে দেখে যে G1-এ যা যা কাজগুলো ছিল সেই কাজগুলো ওই সেলের মধ্যে ঠিকঠাক করে হয়েছে কিনা, অর্থাৎ সেলটা ঠিকঠাক করে আইডেন্টিফাই করা হয়েছে কিনা, হ্যাঁ এই সেলটারই যে ডিভিশন দরকার সেটা ঠিকঠাক করে দেখা হয়েছে কিনা, সেলের মধ্যে সেল ডিভিশনের জন্য বা সিনথেসিসের জন্য যে এলিমেন্টসগুলো দরকার সেগুলো তৈরি হয়েছে কিনা, এই ইত্যাদি সমগ্র জিনিস, সেলটার ঠিকঠাক আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে কিনা, এই সমস্ত জিনিসগুলো চেক হয় হচ্ছে এই G1S চেক পয়েন্টটিকে। এবার যখন সব চেক হয়ে গেল যে না, চেক পয়েন্টে দেখলো না এবার সব ঠিকঠাক আছে, সেলটা এবার সিনথেসিস বা S ফেজে যাওয়ার জন্য একদম রেডি, তখন কী করে, সেলটা ওই S ফেজে চলে যায়। কিন্তু যদি এই চেক পয়েন্টে দেখে না এর মধ্যে কিছু গলদ থেকে গেছে, এর মধ্যে ঠিকঠাক এলিমেন্টস, প্রোটিন, এনজাইমস কিচ্ছু ঠিকঠাক তৈরি হয়নি, কোনো একটা হয়তো বাদ পড়ে গেছে, হ্যাঁ সঠিক সেলকে আইডেন্টিফাই করা হয়নি, তখন কী হবে, ওই সেলটাকে আবার G1 ফেজে পাঠিয়ে দেওয়া হবে, কারণ সেটা তো উপযুক্ত না, তাই না। এবার তুমি যদি এয়ারপোর্টে কাঁচি, চাকু, ছুরি এসব নিয়ে যাও, তাহলে তো তোমাকে ঢুকতে দেবে না, তোমাকে আবার ফেরত পাঠিয়ে দেবে, ওগুলো রেখে এসে উপযুক্তভাবে তৈরি হয় তুমি তারপর ঢুকতে পারো। ঠিক সেরকমভাবেই এই G1S ফেজটাতেও তোমার চেক হয়ে যায়, চেক হয়ে যারা উপযুক্ত তাদেরকে এই ফেজে পাঠিয়ে দেয়, আর যারা উপযুক্ত না তাদেরকে আবার G1-এ পাঠিয়ে দেয়, এবং G1-কে আবার তারা তৈরি হয় এবং S ফেজের জন্য রেডি হচ্ছে। S ফেজে কী হয়, ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে। এই S ফেজে এসে কোষের যে ডিএনএ প্রতিলিপিকরণ করতে, অর্থাৎ কি ডিএনএ যে পরিমাণ ছিল তার দ্বিগুণ পরিমাণ ডিএনএ তৈরি হবে। কেন হবে, কারণ কি কোষটা তো একটা কোষ থেকে বিভাজিত 2 অথবা 4টে কোষ তৈরি হবে। এবার তাদের জন্য তো এই একটা কোষ থেকে ডিএনএগুলোর দরকার, যে পরিমাণ ডিএনএ ছিল সেই পরিমাণ ডিএনএ তো গেলে তো হবে না, আমার তো বিভিন্ন রকমের কোষ যখন ভাগ হবে তখন তাহলে সেই বিভিন্ন ভাগকে আমার সমপরিমাণ ডিএনএ দিতে হবে,
তার জন্য আমার বেশি ডিএনএ দরকার। ওই জন্যই যে পরিমাণ ডিএনএ থাকে সেই তার থেকে দ্বিগুণ পরিমাণ ডিএনএ, অর্থাৎ ডিএনএ সিনথেসিস ঘটে হচ্ছে এস দশাতে। এবং ডিএনএর মধ্যে যে প্রোটিনগুলো থাকে সেগুলোরও সংশ্লেষ ঘটে এই এস দশাতে। তাই এই টোটাল দশাটাকে বলা হচ্ছে সংশ্লেষ দশা বা সিনথেসিস ফেজ বা এস ফেজ। এই দশাটা ঘটতে সমগ্র টাইম লাগে হচ্ছে 8 ঘন্টা, 8 ঘন্টা টাইম লাগে। এবার এস দশাতে যখন দেখা গেল ঠিকঠাক করে প্রতিলিপিকরণ হয়ে গেল, ডিএনএ সমগুণ সম্পন্ন ডিএনএ তৈরি হয়ে গেছে, সমগুণ সম্পন্ন ডিএনএ দ্বিগুণ পরিমাণে তৈরি হয়ে গেছে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন ঘটে গেছে, তখন কি হয় সেটা আবার এই G2 চেক পয়েন্টে চলে আসে। এবার কি এবার G2তে আসতে হবে। G2তে আসার আগেও তো একটা চেক পয়েন্ট থাকবে, ওখানে তো একটু চেক হবে যে না ডিএনএগুলো ঠিকঠাক করে রেপ্লিকেট হয়েছে কিনা, হ্যাঁ দ্বিগুণ পরিমাণ ডিএনএ তৈরি হয়েছে কিনা, প্রোটিনগুলো ঠিকঠাক করে সংশ্লেষ হয়েছে কিনা, সেগুলো ওখানে চেক হয়। যদি দেখে না সব ঠিকঠাক আছে, তখন সেটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে G2তে। G2তে হচ্ছে এনভায়রনমেন্ট বা অ্যাটমসফিয়ার তৈরি করা হয়। কোষ বিভাজনের জন্য একটা নির্দিষ্ট পরিবেশ তৈরি করা হয়, ঠিক আছে। নতুন সেল যে তৈরি হবে, অপত্য সেল যে তৈরি হবে, তার জন্য যে ঠিকঠাক পরিবেশ ক্রিয়েট আছে কিনা সেটা হচ্ছে এই G2 ফেজে লক্ষ্য করা হয়। আরেকটা কী হয়, এটিপি তৈরি হয়। এটিপি অর্থাৎ ফুল ফর্ম জানা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা হচ্ছে কোষ বিভাজনের জন্য যে প্রয়োজনীয় শক্তি, কোষটা যে ডিভাইড হবে তার জন্য একটা শক্তি দরকার, সেই শক্তিটা তোমার এই এটিপি তৈরির মাধ্যমে, এটিপির মধ্যে সঞ্চিত থাকে, এটিপি তৈরি হয়, ঠিক আছে। আর কি তৈরি হয় না, মাইক্রোটিবিউলস তৈরি হয়। মাইক্রোটিবিউলসটা কি, কোষের মধ্যে যে স্পিন্ডেল ফাইবারগুলো থাকে, সেই স্পিন্ডেল ফাইবার তৈরির মূল উপাদান হিসেবে এই মাইক্রোটিবিউলসগুলো এই G2 ফেজে এসে তৈরি হয়। এবং কোষটা এবার এই স্টেপে এসে কোষটা কি আস্তে আস্তে আকারে ভর্তি হচ্ছে। কারণ কি, কোষের মধ্যে ডিএনএ দ্বিগুণ হয়ে গেছে, রেপ্লিকেট করেছে, ডিএনএ দ্বিগুণ হয়েছে, বিভিন্ন এনজাইমস ঢুকেছে, হ্যাঁ কোষটাকে বৃদ্ধি করার জন্য। তারপর হচ্ছে এটিপিটা তৈরি হয়েছে, মাইক্রোটিবিউলস তৈরি হয়েছে যেটা স্পিন্ডেল ফাইবার তৈরি করতে সাহায্য করবে। ওকে, এবার কোষটা এখানে বড় হয়েছে। এবার এখানে একটা ফ্যাক্টর অ্যাড হয়, সেটা হচ্ছে MPF, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। কোষটা বিভাজনের জন্য যে প্রয়োজনীয় প্রোটিনগুলো দরকার, সেই প্রোটিনগুলো এই MPF প্রদান করে থাকে। MPF এই প্রোটিনগুলোকে প্রদান করে থাকে এবং কোষটাকে সম্পূর্ণ বিভাজনের জন্য রেডি করে দেয়। এবার যে G2 ফেজের এই সমস্ত প্রক্রিয়াটি ঘটতে টাইম নেয় তোমার হচ্ছে 3 থেকে 3 ঘন্টা 15 মিনিট কি 3.5 ঘন্টা, হার্ডলি 3 ঘন্টা 15 মিনিট টাইম নেয়, 3 থেকে 3 ঘন্টা 15 মিনিট টাইম নিল G2 ফেজ। তার মানে একটা কোষ পুরো বৃদ্ধিপ্রাপ্ত বিভাজনের জন্য রেডি, অপত্য কোষ তৈরির জন্য রেডি হয়ে গেলো G2 ফেজ। এবার সেটা মাইটোটিক ফেজ, অর্থাৎ এই টোটালটা হচ্ছে M ফেজ, মাইটোটিক ফেজ। এই মাইটোটিক ফেজে ঢোকার জন্য সেলটা এখানে রেডি হয়ে গেল। এবার এখানেও একটা চেক পয়েন্ট আছে, সেটাকে বলা হয় G2 চেক পয়েন্ট। এই চেক পয়েন্টে গিয়ে দেখা হবে যে সেলটা রেডি তো, এবার সে ডিভাইড করতে যেতে পারে তো, তার জন্য প্রয়োজনীয় ডিএনএ তৈরি হয়েছে তো, হ্যাঁ ক্রোমোসোম সব ঠিকঠাক করে রেডি তো সেলের মধ্যে, প্রোটিনস বলো এনজাইমস বলো সেগুলো ঠিকঠাক আছে, সমস্ত কিছুটা দেখে নেবে হচ্ছে G2 চেক পয়েন্ট। এবং G2 চেক পয়েন্টে যদি দেখে না সবটা ঠিকঠাক আছে, তখন সেটাকে পাঠিয়ে দেবে হচ্ছে মাইটোটিক ফেজ দশায়, অর্থাৎ সেল বিভাজনের দশাটা। তো তাহলে দেখা গেল কি, এই সমগ্র ইন্টারফেজ দশা হতে তাহলে আমার টাইম লাগলো কত, 8 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা আর 3 থেকে 3 ঘন্টা 15 মিনিট, 17 ঘন্টা থেকে 17 ঘন্টা 15 মিনিট মতো টাইম নেয় হচ্ছে ইন্টারফেজ দশাটা করতে। সমগ্র এই টাইমটার মধ্যে ইন্টারফেজ দশাটা সম্পূর্ণ হয়ে যায়। এবার ইন্টারফেজ দশায় যাওয়ার পর আস্তে আস্তে সেটা ঢুকবে হচ্ছে মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজের প্রথম দশাটার নাম হচ্ছে প্রোফেজ পর হচ্ছে মেটাফেজের পর হচ্ছে অ্যানাফেজের পর টেলোফেজ এবং টেলোফেজের পর একটা কোষ। এবার তখন সেটা অপত্য কোষ একদম দুখানা অপত্য কোষ বলে, 4টা অপত্য কোষ বলে বিভাজিত হয়ে যাবে কোথায়, এই সাইটোকাইনেসিস স্টেপটাতে গিয়ে। সাইটোকাইনেসিস স্টেপটাতে গিয়ে
সেটা সম্পূর্ণভাবে কোষটা এই বললাম যেখানে কোষপাত গঠন উদ্ভিদের ক্ষেত্রে এবং প্রাণীদের ক্ষেত্রে যে ক্লিভেজ ফাড় গঠনের মাধ্যমে কোষটা মানে অপত্য কোষ তৈরি করা হয়ে যাবে সাইটোকাইনেসিস ফেজ। কিন্তু তার আগে এই ক্যারিওকাইনেসিসের বা মাইটোটিক ফেজের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই দশাগুলোর মধ্যে দিয়ে সেলটাকে অতিক্রম করতে হবে, অর্থাৎ সেলটাকে আরও ভালোভাবে কোষ বিভাজন হতে শুরু করবে। হ্যাঁ, কোষ বিভাজনও হওয়ার জন্য একদম প্রিপেয়ার হয়ে তো গেলই, এখান থেকে কোষ বিভাজনে প্রিপেয়ার হয়ে গিয়ে কোষ বিভাজনের পর্যায়গুলো এই মাইটোটিক ফেজের মধ্যে করতে শুরু করবে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের মধ্যে। তো প্রোফেজ হতে টাইম নেয় হচ্ছে 25 মিনিট, মেটাফেজ হতে টাইম নেয় হচ্ছে 5 মিনিট, অ্যানাফেজ হতেও টাইম নেয় হচ্ছে 5 মিনিট, আর টেলোফেজ হতেও টাইম নেয় হচ্ছে 10 মিনিট। এই টোটাল টাইম মোটমাট টোটাল 45 মিনিট মতো টাইম নেয় হচ্ছে ক্যারিওকাইনেসিস বা এই মাইটোটিক ফেজের ক্যারিওকাইনেসিসের এই পর্যায়টা। 25 মিনিট, 5 মিনিট, 5 মিনিট আর 10 মিনিট। তো এইটা গেল হচ্ছে মাইটোটিক ফেজের স্টেপগুলো। এবার মাইটোটিক ফেজের স্টেপগুলোতে বিস্তারিত বিবরণে আসে। তো প্রথম কি আছে, প্রোফেজ। প্রোফেজে কি হয়, এটা হচ্ছে কোষ বিভাজনের মানে বিভাজন শুরু হয়ে যাচ্ছে প্রোফেজ থেকেই। এটা হচ্ছে সব থেকে বড় দশা, মানে ক্যারিওকাইনেসিসের কোষ বিভাজনের সব থেকে বড় দশা হচ্ছে প্রোফেজ। কারণ কি, এটার টাইম লাগে হচ্ছে 25 মিনিট, 25 মিনিট টাইম লাগে। এক্ষেত্রে কী হয়, নিউক্লিয়াসের ডিহাইড্রেশন ঘটে, অর্থাৎ কি নিউক্লিয়াসে জল বিভাজন হয়ে যায়, জলটা বেরিয়ে যায় নিউক্লিয়াস থেকে। এবং কি জলটা বেরিয়ে যাওয়ার পর কী হয়, যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন জালিকাগুলো থাকে সেগুলো আস্তে আস্তে প্যাঁচগুলো খুলতে শুরু করে। প্যাঁচগুলো খুলে এরকম এই যে জোড় সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়, এই যে জোড় সংখ্যক, এই যে এটাও যা আছে এটাও তাই, এই যে এক জোড়া, এই যে এক জোড়া, এই যে এক জোড়া, এরকম জোড় সংখ্যার ক্রোমোজোম তৈরি হতে শুরু করে ক্রোমাটিন জালিকাগুলোর প্যাঁচগুলো খুলে গিয়ে। আর কি, প্রতিটি ক্রোমোজোম দুটি, এই ক্রোমোজোমগুলো দুটি করে ক্রোমাটিড বাহু নিয়ে গঠিত, যারা সেন্ট্রোমিয়ার অংশের সাথে পরস্পর যুক্ত। এই যে মাঝখানে এই যে গোল অংশটা, এটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার অংশের সাথে দুটো দুটো করে ক্রোমাটিড বাহু এরকম যুক্ত থাকে। এবং এই প্রোফেজ দশার শেষের দিকে, অর্থাৎ মেটাফেজ দশা শুরু হওয়ার আগে কি হয়, একটা স্টেজ ধরে, সেটাকে বলা হয় প্রো মেটাফেজ। এই প্রো মেটাফেজ দশাতে নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসের যে বাইরে যে নিউক্লিয় পর্দা এবং যে নিউক্লিয় ওলাস, যেটা সেই নিউক্লিয় ওলাসের অবলুপ্তি ঘটে যায় এবং সেটা পরবর্তী পর্যায়েতে অর্থাৎ মেটাফেজের ক্ষেত্রে কোষটা প্রবেশ করে, মেটাফেজ পর্যায়ে কোষটা প্রবেশ করে। তাহলে প্রোফেজে কী হয় সেটা আরেকবার দেখে নিই না। প্রোফেজ হচ্ছে এটা প্রথমত হচ্ছে একটা ক্যারিওকাইনেসিস সব থেকে দীর্ঘস্থায়ী দশা। কারণ কি, এটাতে টোটাল টাইম লাগে হচ্ছে যদি প্রোফেজটা করতে টাইম নেই 25 মিনিট। এক্ষেত্রে প্রথমে কী হয়, নিউক্লিয়াসটা জল মুক্ত হয়, ওটা জল বেরিয়ে যায় নিউক্লিয়াস থেকে, এবং যে ক্রোমাটিন জালিকাগুলো সুতোর মতো পেঁচিয়ে থাকে সেগুলো প্যাঁচগুলো খুলে গিয়ে এরকম ক্রোমোজোম তৈরি হয়, কিছু ক্রোমোজোম তৈরি হয় এবং ক্রোমোজোমগুলো মাঝখানে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে প্রত্যেকটা বাহুগুলো, যে বাহুগুলোকে ক্রোমাটিড বাহু বলে। এবং কী হয়, প্রোফেজ থেকে মেটাফেজের ঢোকার আগের মুহূর্তে একটা স্টেপ পড়ে, ছোট্ট স্টেপ, এটাকে বলে প্রো মেটাফেজ। এই প্রো মেটাফেজে কী হয়, নিউক্লিয় পর্দার উপলব্ধি ঘটে এবং নিউক্লিয় ওলাসটা অবলব্ধি ঘটে যায় এবং কোষটা মেটাফেজ পর্যায়ে ঢুকে যায়। এই মেটাফেজ পর্যায়ে এসে কী হয়, মেটাফেজ পর্যায়ের এটা হচ্ছে ক্যারিওকাইনেসিসের দ্বিতীয় দশা। হ্যাঁ, এবং এটার টাইম লেগেছে 5 মিনিট, স্বল্প, এই জন্য এটাকে বলে স্বল্পস্থায়ী দশা। এখানে কি হয়, এই যে ক্রোমোজোমগুলো কোষের বিষুব অঞ্চল, অর্থাৎ এই মাঝখান বরাবর, কোষের এই মাঝখান বরাবর বিষুব অঞ্চল, অর্থাৎ এই মাঝখান বরাবর, যে মাঝখান বরাবর আছে দেখা যাচ্ছে ছবিতে, মাঝখান বরাবর ক্রোমোজোমগুলো এরকম সজ্জিত থাকে। ঠিক আছে, এই যে ক্রোমোজোমগুলো যে মাঝখান বরাবর সজ্জিত আছে,
এই অংশটাকে তখন বলা হয় হচ্ছে মেটাফেজ প্লেট। এই যে মাঝখানে বরাবর ক্রোমোজোমগুলো সজ্জিত আছে এটাকে বলা হয় হচ্ছে মেটাফেজ প্লেট। ক্রোমোজোমগুলো, জোড় সংখ্যা ক্রোমোজোমগুলো এইভাবে মেটাফেজ পর্যায়ে এসে মাঝখানে পড়াও সজ্জিত। আরেকটা জিনিস কি হয়, এই যে ক্রোমোজোমগুলো যে মাঝখানে বরাবর সজ্জিত থাকে সেটা কার ওপর সজ্জিত থাকে, সেটা হচ্ছে বেম তন্তু। মেটাফেজ পর্যায়ে এসে বেম তন্তু তৈরি হয় এবং এই বেম তন্তুর উপরই ক্রোমোজোমগুলো সজ্জিত থাকে। বেমগুলো কি, এগুলো হচ্ছে এক প্রকারের টিবিউলিন প্রোটিনযুক্ত, ঠিক আছে, টিবিউলিন প্রোটিনযুক্ত এক রকমের তন্তু, যেগুলো হচ্ছে এক মেরু থেকে অপর মেরু, কোষের এক মেরু থেকে অপর মেরু অবধি সজ্জিত থাকে। এবং এগুলো হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে সেন্ট্রোজোমের যে অ্যাস্ট্রাল রশ্মি, এই যে সেন্ট্রোজোমের যে অ্যাস্ট্রাল রশ্মি, সেই অ্যাস্ট্রাল রশ্মি থেকে এই বেমগুলো তৈরি হয় এইভাবে প্রাণী কোষের ক্ষেত্রে। এবং উদ্ভিদ কোষের তো সেন্ট্রোজোম থাকে না, তো উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে যে সমস্ত মাইক্রোটিবিউলস বা অণুনালিকা আছে সেগুলো থেকে এই বেমতন্তুগুলো তৈরি হয়, ওগুলোকে বলা হচ্ছে অ্যানাস্ট্রাল বেম। ঠিক আছে, তাহলে মেটাফেজ প্লেজে এইটুকু মেটাফেজ পর্যায়ে এইটুকুই ঘটে, ছোটো দশায় কিছু হয় না, শুধু বেমতন্তুটা তৈরি হয় এবং বেমতন্তুর মাঝখান বরাবর কোষের বিষুব অঞ্চলে জোড় সংখ্যক ক্রোমোজোমগুলো সজ্জিত থাকে। এবার মেটাফেজ পর্যায়ে চলে যাওয়ার পর, মেটাফেজ পর্যায়ে শেষ হয়ে যাওয়ার পর কোষটা প্রবেশ করা হচ্ছে অ্যানাফেজ পর্যায়ে। এটাও একটা স্বল্পস্থায়ী দশা, 5 মিনিট মতো টাইম নেয়। এটা হচ্ছে তৃতীয় দশা ক্যারিওকাইনেসিসের, এবং এই দশার শুরুতে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটো ভাগে ভাগ হয়ে যায়। অর্থাৎ আগে যেটা দেখেছিলাম যে একটা সেন্ট্রোমিয়ার সাথে 4টে এরকম বাহু যুক্ত আছে, এই সেন্ট্রোমিয়ারগুলো এই যে 4টে করে বাহু যুক্ত আছে, অ্যানাফেজে গিয়ে কী হচ্ছে না, এগুলো ভাগ হয়ে যাচ্ছে, সেন্ট্রোমিয়ার 2টি ভাগে ভাগ হয়ে যায়। ফলে কী হয়েছে, একটি সেন্ট্রোমিয়ার ও ক্রোমাটিড সহ 2টি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হচ্ছে। এই যে 2টি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হচ্ছে, এই একটা অপত্য ক্রোমোজোম, এই একটা অপত্য ক্রোমোজোম, এইভাবে জোড় সংখ্যায় অপত্য ক্রোমোজোমগুলো সৃষ্টি হচ্ছে সেন্ট্রোমিয়ারে ভাগ হয়ে যাওয়ার ফলে। এবং ক্রোমোজোমগুলো ভাগ হয়ে যাওয়ার পর এরা কি করে, 2 মেরুর দিকে অগ্রসর হতে শুরু করে। এটাকে বলা হচ্ছে অ্যানাফেজীয় চলন। 2 মেরুর দিকে অগ্রসর হতে শুরু করে, মানে আগে তো ছিল কোষের বিষুব অঞ্চল বরাবর বা নিরক্ষীয় অঞ্চল বরাবর সজ্জিত ছিল, এবং সেন্ট্রোমিয়ার দুটো যখন 2 ভাগে ভাগ হয়ে গেল তখন সেটা কি হচ্ছে, কোষের 2 দিকে, মানে 2 মেরুর দিকে অগ্রসর হতে শুরু করছে। এই যে 2 মেরুর দিকে অগ্রসর হতে শুরু করছে, এবং কি বরাবর অগ্রসর হচ্ছে, এটা বেমতন্তু বরাবর অগ্রসর হচ্ছে। এবং এই দুটো অপত্য ক্রোমোজোমের মাঝের অঞ্চলে যেই বেমতন্তুটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ইন্টারজোনাল বেমতন্তু। এবং 2 মেরু থেকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশ অবধি যে বেমতন্তুটা থাকে সেটাকে বলা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু। আর যে বেমতন্তুতে কোনো সেন্ট্রোমিয়ারযুক্ত ক্রোমোজোম অনুপস্থিত থাকে না সেটাকে বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন বেমতন্তু। তাহলে এইগুলো হলো অ্যানাফেজ দশায়। অর্থাৎ কি, অ্যানাফেজ দশায় কি, সেন্ট্রোমিয়ার দুটো দুভাগে ভাগ হয়ে গিয়ে একটা করে ক্রোমাটিড যুক্ত হয়ে ক্রোমোজোমগুলো ভাগ হয়ে যাচ্ছে এবং মেরুর দিকে চলন শুরু হচ্ছে, মুভমেন্ট শুরু হচ্ছে। এটাকে তাদের বলা হচ্ছে অ্যানাফেজীয় চলন। এই হয়ে গেল অ্যানাফেজ দশার কাজ। এবং অ্যানাফেজ দশায় সমস্ত কিছু তৈরি হয়ে যায়, তখন কোষটা প্রবেশ করে হচ্ছে টেলোফেজ দশা। এই টেলোফেজ দশার টাইম নেই হচ্ছে 10 মিনিট। অপত্য ক্রোমোজোমগুলো যখন কোষের 2 প্রান্তে পৌঁছে যায় তখনই এই টেলোফেজ দশার সূচনা ঘটে। এই টেলোফেজ দশায় কী হয়, নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা
পুনরায় আবির্ভাব করতে শুরু করে। এই যে দেখা যাচ্ছে এখানে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার সৃষ্টি হতে শুরু হয়েছে। যে নিউক্লিয় পর্দায় যে নিউক্লিওলাসের সৃষ্টি হয়েছে, পুনরাবৃত্তি ঘটে। ক্রোমোজোমগুলো প্যাঁচ খুলে এবার ওখানে কী হয়েছিল, জল বিভাজন হয়ে প্রোফেজ দশায় জল বিভাজনের ক্রোমোজোম তৈরি হয়েছিল, ক্রোমাটিন তন্তুগুলো। এবার কি হচ্ছে, ক্রোমোজোমগুলো আবার কি হচ্ছে, আবার প্যাঁচ খেয়ে সরু সরু সুতোর মতো অবস্থায় পরিণত হয়। বেম তন্তুগুলো অদৃশ্য হয়ে গেছে, দেখা যাচ্ছে না বেমতন্তুগুলো অদৃশ্য হয়ে গেছে এবং দুটো অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়েছে। এই যে দুটো অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়েছে টেলোফেজ দশাতে। অর্থাৎ কি, এবার যদি কোষটা ডিভাইড হয়, প্রত্যেকটা কোষ একটা করে নিউক্লিয়াস পেয়ে যাবে, অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তাহলে এখানে টেলোফেজ দশা শেষ হয়ে গেল এবং টেলোফেজ দশা শেষ হয়ে যাওয়ার পর কোষটা চলে যায় হচ্ছে সাইটোকাইনেসিসে। সাইটোকাইনেসিসটা কি না, কোষটা এবার এখানে বিভাজন ঘটবে, অর্থাৎ অপত্য কোষ আলাদা হয়ে যায়, একটা কোষ থেকে অপত্য কোষ তৈরি হয়ে যাবে। সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতি মানে কোষের তো কোষীয় অঙ্গাণুগুলো তো সাইটোপ্লাজমের মধ্যেই অবস্থান করে, এই সাইটোপ্লাজমটা বিভাজিত হচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস পদ্ধতি। আমি বললাম উদ্ভিদের ক্ষেত্রে দুরকমভাবে হয়। উদ্ভিদের ক্ষেত্রে কোষপাত, এই যে কোষপাত তৈরি হয়, মাঝখান দিয়ে এরকম একটা কোষপাত তৈরি হয়, যে দুটো অপত্য নিউক্লিয়াস চলে গেছে, দুটো অপত্য নিউক্লিয়াস চলে গেছে এখানে, এবং এই যে কোষপাত তৈরি হচ্ছে। উদ্ভিদের ক্ষেত্রে কোষপাত তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে এইভাবে দুটো কোষ বিভাজিত হয়ে দুটো কোষ আলাদা হয়ে যাবে। এদিকে একটা অপত্য কোষ একটা নিউক্লিয়াস নিয়ে চলে যাবে, এদিকে একটা কোষ নিউক্লিয়াস নিয়ে চলে যাবে। আর প্রাণীদের ক্ষেত্রে কী হয়, ক্লিভেজ তৈরির মাধ্যমে, এই যে ভাঁজ, এই যে দুই দিক দিয়ে ভাঁজ তৈরি হয় কোষের, এরকম ভাঁজ তৈরি হয়ে হতে কোষ দুটো আলাদা হয়ে গেল এবং প্রত্যেকটা কোষে একটা করে অপত্য নিউক্লিয়াস চলে গেছে। এইভাবেই সমগ্র একটা কোষ আলাদা দুটো অপত্য কোষ তৈরি হয়ে গেল। এবার ওই অপত্য কোষগুলো আবার আইডেন্টিফাই হবে যে এদের কোষ বিভাজন দরকার কিনা, হয়ে তারা আবার পুনরায় ইন্টারফেজ দশায় প্রবেশ করবে এবং ইন্টারফেজ দশার সম্পূর্ণ ঘটনাগুলো শেষ করে তারা আবার মাইটোটিক ফেজে প্রবেশ করে। এইভাবে চক্রাকারে কোষচক্রটা এবং কোষ বিভাজনের পর্যায়গুলো সম্পাদিত হতে থাকে। তো এই ছিল আজকের টপিক, আশা করি বোঝা গেছে। যদি কোথাও অসুবিধা থাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমাদের একটা ফেসবুক পেজও আছে ডিয়ার স্টাডি বলে, সেখানেও কিছু রেগুলার তথ্য প্রদান করা হয়, কিছু ইনফরমেশান দেওয়া হয় রেগুলার। তো সেই ফেসবুক পেজটাও ফলো করবে এবং তার জন্য লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বাড়িতে থাকো, পড়াশোনা করো, অসুবিধা হলে আমাদেরকে ইনফর্ম করো। ভালো থেকো।